নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কে। তবে শুরু করা যাক আজকের গল্প। উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিলুম আমি আর রূপলাল। এদেশ উদেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম। এক দুপুরবেলা খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধে হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের ভীষণ উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। একথা ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে একটা ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিলুম। বিকেল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বলল, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বলল, কেন, যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব, হঠাৎ 2 পায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বলল, আজ আর তা পারবেন না, একেই এই ঝড় জল, তার উপর শুনেছেন তো। আমি বললুম, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। বেয়ারা বলল, খালি বাঘ নয়, পেতনির ভয়ও আছে। মানিকলাল বলল, তাহলে আজ এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখবো, আর যদি পছন্দ হয় তাহলে ওই পেতনিটিকেই বিয়ে করে দেশে ফিরবো। বেয়ারা বলল, বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানেই থাকছেন তো? আমি বললুম, হ্যাঁ। বেয়ারা বললে, তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি তখনও ঝরছে, ঝড় তখনও গর্জন করছে। রাতে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, সে কি, দরজাটা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলুম। উঠে বেয়ারাটা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁদতে লাগলো। আমি বললুম, অমন করছো কেন, যাও দরজাটা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেইখানেই দাঁড়িয়ে অমনি করে কাঁপতে লাগলো। রূপলাল ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপলাল বলল, বলছি তো, আমি পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আত্মস্বরে শোনা গেল, বাঘ বাঘ, রক্ষা করো রক্ষা করো। রূপলাল আর বাধা মারল না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলো এক নারী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা গেল নিভে। বেয়ারাটা হাউমাউ করে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভেতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর সেই সময় মিলেমিশে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি বাধ্য হয়ে বললুম, রূপলাল, শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিল।
আমি আলোটা জ্বালালুম। কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে এক অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে, আর সেই সর্বাঙ্গে বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে দুমুখ ঢেকে উঠে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁপছে। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করল, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বলল, ওর ধারণা আপনি একটু নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল। তারপর মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে বলল, আমাকে কি পেতনির মতন দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করেছেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছিল, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভেতর ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভেতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে সে প্রাণ ভয় সেখান থেকে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম। বন্দুকটাকেও শুইয়ে রাখলুম ঠিক আমাদের মাঝখানে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের ওপর পাহাড়ের বৃষ্টিবালার নৃত্য, নূপুর ধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললুম, কেন? রূপলাল বলল, ওই মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? এত বড় মেয়েকে কেউ কি একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম, ওসব বাজে কথা ভেবে তুমি তোমার মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে নিই। আমার তখন বেশ তন্দ্রা এসেছে। তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ! ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, কোনো এক হিংস্র জানোয়ারের চোখ। ততক্ষণে ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলুম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরের যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির ওপর স্থিরভাবে বসে আছে একটা প্রকাণ্ড বাঘ। আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন থেমে গেল। সমস্ত আড়ষ্টতার ভাব স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলুম। সেও তাকিয়ে রইল আমার দিকে। সেইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যেই অল্প অল্প হাত সরিয়ে হাতের পাশের বন্দুকটা আমি চেপে ধরলুম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ে লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলুম আর তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লুম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গেই স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ, দরাম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি, আর সব শান্ত। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার ওপর বসে রইলুম। রূপলাল জেগে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতন বলে উঠল, কে কে চেঁচালো এমন করে? বন্দুক ছুড়ল কে? আমি বললুম, বাঘ বাঘ। এখন ও ঘরে গিয়ে ঢুকেছে। সেই মেয়েটি চিৎকার করছে, সর্বনাশ, বাঘ বোধ হয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো।
আমিও বন্দুক আর লণ্ঠনটি নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে। রূপলালের বেদনা বিদীর্ণ স্বরে বললেন, আর কোনো আশা নেই, অভাগীর শেষটা এই বাঘের কবলেই গিয়ে পড়ল। কিন্তু বাঘটা এখানে এলো কেমন করে? রূপলালের কথায় কোনো জবাব দিলুম না। আমি তখন আরেকটি ব্যাপারে সবিস্ময়ে লক্ষ্য করছিলাম। ঘরের ভেতর থেকে একটা টানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গেছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললুম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে জাঁকিয়ে থেকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল, এ তো রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই। এই পায়ের দাগগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্তের ছড়া পড়তে পড়তে সে এই ঘর থেকে হেঁটে বেরিয়ে গেছে। বাঘ যদি ওই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলুম। এবার দেখলুম কাদার ওপর দিয়েও একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে। রূপলাল মাথা নেড়ে বলল, তুমি ঘুমের করে স্বপ্ন দেখেছ নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি দৃঢ়স্বরে বললাম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চিন্ত আহত হয়েছে। রূপলাল বলল, তোমার গুলি খেয়ে বাঘটা কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদা মাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভেতরে মেয়েটি কি ছিল? কেবল সেই মেয়েটিই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার ওপর রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার বোধহয় তোমার গুলিতেই সেই মেয়েটি আহত হয়ে পালিয়েছে। হঠাৎ এক বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভেতর জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতর এনে সদরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে বললুম, রূপলাল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রীলোকটি এখানে এসেছিল সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করলে সেই স্ত্রীলোক। এমন মানে কি? সে কে? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর সে বলল, তুমি কি বলতে চাও তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি? শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানিও তোমাদের। ভালো লাগলে সঙ্গে থেকো। নমস্কার।